হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। গরমে খুব সাবধানে থেকো কিন্তু। যা বিচ্ছিরি রকমের গরম পড়েছে, বলছে আরও নাকি গরম পড়বে। মানে সত্যি বলছে, টিকে থাকাটা দুর্বিষহ হয়ে উঠছে। তাও কালের নিয়মে আমাদের সময় চলছে, কিছুই থেমে নেই। আমিও তাই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দেবারতী মুখোপাধ্যায়ের লেখা নারাজের পরবর্তী অংশ। আমরা যেখানে শেষ করেছিলাম তার ঠিক পর থেকে আমরা আবার শুরু করছি। তো শুরু করলাম। কৃষ্ণসুন্দর পূর্ব দিকে মুখ করে বসে গায়ত্রী মন্ত্র জপ করছিলেন। দুপুরে ঘন্টা বাজলে সবাই সারিবদ্ধ হয়ে এসে জড়ো হয় এই খাওয়ার ঘরে। প্রায়ান্ধকার সুবিশাল একখানা কুঠুরি, মাটির সরু লম্বা শতরঞ্চি পাতা, সেখানেই বসতে হয় পরপর। প্রতিদিন 10 জনের দলকে বেছে নেয় প্রহরীরা, তারাই খাবার পরিবেশন করে। কৃষ্ণসুন্দর ঋজু হয়ে বসে আহার পাত্রের চতুষ্কোণে মণ্ডল রচনা করছিলেন। পাশে বসে দিব্যসুন্দর পিতাকে গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল। বাড়িতে তার দিনের অধিকাংশ সময় কাটত মা, দিদি, পিসিমার সাহচর্যে। পিতার সঙ্গ সে ততটা পেত না। তাই ডিপোয় আসার পর অন্য যত কিছুই মন্দ হোক না কেন, পিতার সঙ্গে গোটা দিন কাটাতে পারার সুযোগ পেয়ে সে বেশ আনন্দিত। যদিও ব্রাহ্মণ পুত্রের পক্ষে 8 বছর বয়সী হলে উপনয়নের জন্য আদর্শ সময়, কিন্তু এখনো তার উপনয়ন হয়নি। বিগত কয়েক বছর ধরে চলা দুর্যোগে কৃষ্ণসুন্দর ব্যবস্থা করে উঠতে পারেনি। স্থির করেছিলেন শীঘ্রই কোনো মতে আয়োজন করবেন, কিন্তু সেসব এখন দুরাশা মাত্র। ভাগ্যের দোষে দিব্যসুন্দর হয়তো কোনোদিনই উপবীতধারী হতে পারবে না, কোনোদিনই মন্ত্রোচ্চারণের অধিকারী হবে না। কৃষ্ণসুন্দর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাটিতে স্বল্প পরিমাণে অন্ন 5 ভাগে রেখে অস্ফুট মন্ত্রোচ্চারণ করলেন। দিব্যসুন্দর বলল, ওই 5টা ভাগ কি জন্য বাবা? ওটা তুমি খাবে না? না বাবা, কৃষ্ণসুন্দর বললেন। খাওয়ার আগে নাগ, কুর্ম, ক্লিকর, দেবদত্ত ও ধনঞ্জয় এই পঞ্চদেবতাকে খাদ্য নিবেদন করে তারপর খাওয়া শুরু করতে হয়। কথাটা বলে হাতে 1 গণ্ডূষ জল নিয়ে অন্নের ওপর আপোষণ করতে করতে তিনি উচ্চারণ করলেন, অমৃত উপরন্তন মসি স্বাহা। ঠিক এই সময় অন্য পাশ থেকে পরেশ কৈবর্ত ঈষৎ ঝুঁকে পড়ে ফিসফিস করল, ঠাকুরমশাই, একখান কথা ছিল আপনার লগে, যদি অভয় দেন তো নির্ভয়ে নিবেদন করি আজ্ঞে। কৃষ্ণসুন্দর ভ্রু কুঞ্চিত করলেন। এখানে আসার আগ পর্যন্ত কৈবর্তের সঙ্গে এক আসনে বসে কুলীন ব্রাহ্মণের ভোজন কল্পনাতীত বিষয় ছিল। তবে এই সব নিয়ে কৃষ্ণসুন্দরের কোনোদিনই ছুতমার্গ ছিল না। তিনি বিশ্বাস করেন না দাস্যায়বহি সৃষ্ট হসৌ ব্রাহ্মণস্য স্বয়ম্ভুভা শ্লোকে। বিশ্বাস করেন মনুষ্যত্বই একমাত্র নির্ণায়ক, কর্মই মানুষের পরিচয়। কিন্তু আহারকালে তিনি যে মৌন থাকেন সেটুকু তো সবারই জানা। কৃষ্ণসুন্দর কোনো কথা না বলে পরেশ কৈবর্তের দিকে জিজ্ঞাসু নয়নে তাকালেন। পরেশ কৈবর্ত আবার আর চোখে তাকালেও অদূরে দাঁড়ানো প্রহরীর দিকে। তারপর চাপা স্বরে বলল, এখন বলতে না পারলি আর সময়টা হবে লাই ঠাকুরমশাই। লবদত্তর লজর পড়েছে আপনার বড় মাইয়ার পানে, এক্কেরে পাক্কা খবর। মঙ্গলা ওবেলা এসে বলি গেল, মুই সেই থেকে হাক পাক করতেছি কথাটা বলার জন্য। কৃষ্ণসুন্দরে সুস্নান্দ্রবে একটা আতঙ্কের হিমস্রোত নেমে গেল। লবদত্ত অর্থে যে নবকিশোর তা বুঝতে এটুকু অসুবিধা হলো না। পরেশ কৈবর্ত রাঢ়ভূমির লোক, একা মানুষ, পরিবার মারা গেছে অনেক কাল। কোনো এক আর কাঠির কথায় প্রলুব্ধ হয়ে সেও এসে এই পিঞ্জরে ঢুকেছে। সোজা সরল ধর্মভীরু লোক, কৃষ্ণসুন্দরকে ভক্তি করে। মঙ্গলা নামী মহিলাটি ওদিকের ঘরে থাকলেও পাকা রান্নার হাতের জন্য তাকে মাঝে মধ্যে ডেকে পাঠানো হয় রসুই ঘরে। তার কাছ থেকেই পরের সংবাদটা পেয়েছে। দুশ্চিন্তায় কৃষ্ণসুন্দরের মুখে আর খাবার উঠল না। দ্রুত আচমন করে উঠে পড়লেন। অপরাহ্নে আরো 2টো রৌপ্যমুদ্রা প্রহরীর হস্তগত হলো। ব্রহ্মময়ী এসে কোনো মতে মুখে আঁচল চাপা দিয়ে জানালেন, পরেশ কৈবর্তর কথা নির্ভুল। এজেন্ট নবকিশোর দত্তর যে শুধু অপরার ওপর দৃষ্টি পড়েছে তাই নয়, সকালে 2জন প্রহরী এসে তাকে ডেকেও নিয়ে গিয়েছিল নবকিশোর দত্তর গোল ঘরে।
গোলঘর আক্ষরিক অর্থেই গোলাকার একটি ঘর। ডিপোতে নারী ও পুরুষের জন্য নির্দিষ্ট দুই প্রকাণ্ড কক্ষ ছাড়াও এই বাড়িতে রয়েছে রন্ধনশালা, শৌচাগার ও প্রহরীদের থাকার ব্যবস্থা। এছাড়া ডিপোর সদর দরজা দিয়ে ঢুকতেই বাম হাতের মাঝারি আয়তনের গোলঘর, ডিপো মালিক নবকিশোর দত্তর খাস বিশ্রাম কক্ষ। ওখানে পারিষদবর্গদের নিয়ে বিশ্রাম করে। ডিপোর অন্যান্য কক্ষের মতো গোলঘরও পালা করে পরিষ্কার করতে হয় জাহাজের অপেক্ষায় থাকা গিরমিটওয়ালা শ্রমিকদের। সেই উপলক্ষে কৃষ্ণসুন্দর বার কয়েক গিয়েছেন সেই ঘরে, অবশ্যই মালিকের অনুপস্থিতিতে। তার স্মরণে এলো ঘরটিতে ঢুকে তিনি কিছুক্ষণ থ হয়ে দাঁড়িয়েছিলেন, কারণ কলকাতা শহরে আসা স্তব যে কটি রাত এই ডিপোর ঘরে তার কেটেছে, সেই ডিপোতেই যে এত বিলাসিতাপূর্ণ কক্ষ রয়েছে তা তার ধারণা দিচ্ছিল। ঘরটি আয়তনে মাঝারি মাপের হলেও গোটা ঘর জুড়ে ছিল নিচু চারদিন ফরাস বিছানো চৌকি, এদিক ওদিক মলমলে মোড়া তাকিয়া, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল নিঃশ্বসিত সুরার পাত্র। সেদিন তার কিছুক্ষণ আগে দলবল নিয়ে নবকিশোর দত্ত গোটা দুপুরটা কাটিয়ে গিয়েছিল, তারই নিদর্শন ছিল চারপাশে। কৃষ্ণসুন্দর সেই স্মৃতি রোমন্থন করে শিহরিত হয়ে বললে, তারপর অপা এসে কি বলল তোমায়? ব্রহ্মময় কোটরাগত চোখ তুলে তাকালেন স্বামীর দিকে। এই কয়েকদিনে অতিরিক্ত দৈহিক পরিশ্রম, মানসিক যন্ত্রণায় তার শরীর একেবারে ভেঙে গিয়েছে, গায়ের রংটা তোর মরচে ধরে গেছে। বললেন, কিছুক্ষণ পরেই ফিরে এলো, আমাকে কিছু বলেনি, ঠাকুরজি জিজ্ঞেস করতে বলেছে। নবকিশোর দত্ত গোলঘরে ছিল ঠিকই, কিন্তু সে বা তার মোসাহেবরা নাকি কিছু প্রশ্ন করেনি, যা কিছু জিজ্ঞাসা করেছে নাকি এক বুড়ো পণ্ডিত। বুড়ো পণ্ডিত? কৃষ্ণসুন্দর কিছুই বুঝতে পারলেন না। বললেন, পণ্ডিত সেখানে কি করছিল? ডিপোতে যে নারীদের ওপর নির্যাতন চলে সে তো সহজেই অনুমেয়। ডিপোর মালিক হিসেবে নবকিশোর দত্ত তার লালসার হাত বাড়াতে চাইছে ব্রাহ্মণ কন্যা অপলার দিকে। এই ঘটনায় তাই পরেশ কৈবর্ত থেকে শুরু করে কৃষ্ণসুন্দর চিন্তিত, ভীত হয়ে উঠলেও তা অপ্রত্যাশিত ছিল না। বরং ডিপোয় আসার পর থেকে যুবতী বোন ও দুই মেয়েকে নিয়ে এই আশঙ্কাতেই কাটা হয়েছিলেন কৃষ্ণসুন্দর আর ব্রহ্মময়ী। কৃতদাসীদের শরীরের ওপর মালিকের অধিকার সেই আদিম যুগ থেকে চলে আসছে। এই যুগে দাসের সংজ্ঞা বদলালেও তাতে কোনো পরিবর্তন হয়নি। কিন্তু নবকিশোর দত্তের হাত বাড়ানোর কারণ কামচরিতার্থ নয়। কৃষ্ণসুন্দরের কন্যার প্রতি তার আগ্রহের কারণের শিখর প্রথিত ছিল অনেক গভীরে। সেই কারণ যেমনই বিস্ময়কর তেমনই মর্মান্তিক। নবকিশোর দত্ত লোকটা আর পাঁচজন শহুরে ব্যবসায়ীর মতোই। কলকাতা শহরে একটু পয়সা হলেই জুড়ি গাড়ি আর বাধা মেয়ে মানুষ রাখা হলো আভিজাত্যের লক্ষণ। নিজের প্রতিপত্তি দেখানোর লড়াইয়ে কে কার রক্ষিতাকে কত বড় বাড়ি করে দিয়েছে সেই প্রতিযোগিতাও প্রচ্ছন্নভাবে চলে বাবুদের মধ্যে। নবকিশোর দত্ত তার ব্যতিক্রম নয়। শোনা যায় তার দুজন রাঢ়, একজন হিন্দু বাঙালি আর অন্যজন মেটিয়াপুরুজের এক মুসলিম লখনৌয়ালি। সে থাকুক, সমস্যা অন্য জায়গায়। নবকিশোর দত্ত জাতে গন্ধ বণিক, তার ধর্মপত্নী তিনজন, কিন্তু তিনজনের একজনও তাকে কোনো সন্তান উপহার দিতে পারেনি। এদিকে যত বয়স বাড়ছে, পুত্র সন্তানের জন্য নবকিশোর দত্ত ব্যাকুল হয়ে উঠছে। নবকিশোর দত্তর যে দুজন রাঢ়, তারা বাঁধা রয়েছে প্রায় বছর 5 হতে চলল, তাদেরও কেউ নবকিশোর দত্তর সন্তানের জন্ম দেয়নি। বাড়িতে বউদের যত গঞ্জনাই সহ্য করতে হোক, লোকে আড়াল আবদালে নবকিশোর দত্তর নামেই অপবাদ দেয়, বলে নবদত্তর ঢোড়া সাপ, বিষ নেই, না হলে পত্নী উপপত্তি সবাই একসঙ্গে তো বন্ধা হতে পারে না। নবকিশোর দত্ত সারাক্ষণের মোসাহেবরা যতই এই ধারণাকে ভ্রান্ত অপপ্রচার বদলে উড়িয়ে দিক, নবকিশোর দত্ত নিজেও মনে মনে নিজের সন্তান উৎপাদন ক্ষমতা নিয়ে বেশ সন্দিহান। তার বয়স এখন 50 অতিক্রম করেছে। শেষ বিবাহটি করেছে বছর 3 আগে, কিন্তু সেক্ষেত্রেও কোনো লাভ না হওয়ায় সে অত্যন্ত ভীত। যত বয়স বাড়ছে ততই পুত্রাভাবে পুণ্যাম নরকে গিয়ে যন্ত্রণা ভোগ করার ভয়ে তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। যাগযজ্ঞ থেকে শুরু করে ঝাড়ফুঁক পুত্রার্থে সে কিছুই বাদ রাখেনি, কিন্তু ফল শূন্য। অবশেষে মাসখানেক আগে এক ব্রাহ্মণ পণ্ডিত তাকে এক অব্যর্থ দাওয়ায় বাতলেছেন। পণ্ডিতটির নাম ধনঞ্জয় বাক্যবাগীশ। আদৌ গুরুর চতুষ্পাটিতে অধ্যয়ন সমাপনে অর্জিত উপাধি নাকি তিনি নিজেই নিজের নামের পেছনে উপাধি গ্রহণ করেছিলেন তা জানা যায় না। তবে কানা ছেলের নাম পদ্মলোচন নয়, তিনি প্রকৃতই বাকপটু পুরুষ। লোকে বলে ধনা পণ্ডিত কথার জালে বাঘা বাঘা মুক্তারকে হার মানায়, যুক্তিতে হারিয়ে সূর্যদেবকে পশ্চিমে উদিত হতে বাধ্য করতে পারে। গোটা বঙ্গদেশ জুড়ে নবকিশোর দত্তর মতো পুণ্যাম নরকের ভয়ে ভীত থাকা পুরুষের অভাব নেই। সেই তালিকায় ছোট বড় ব্যবসায়ী থেকে শুরু করে জমিদার সবাই আছেন। ধনা পণ্ডিতের কাজ হলো শাস্ত্রমতে তাদের পুত্র সন্তানের জনক হতে সহায়তা করা, আর এই কাজে তার সাফল্যের হার ঈর্ষণীয়ভাবে বর্ধমান। স্বাভাবিকভাবেই সঙ্গে ঊর্ধ্বমুখী তার সম্মান দক্ষিণাও।
ধনঞ্জয় পণ্ডিতের কাজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যস্মিন দেশে যদাচর, অর্থাৎ ব্যক্তিবিশেষে তার ধর্মীয়, রাজনীতি, যাগযজ্ঞ সমস্ত কিছু বদলায়। যেমন শোনা যায় নবদ্বীপের এক ধনী অশীতিপর জমিদারের জন্য তিনি 108খানা ছাগ শিশু একটি বিশেষ মাহেন্দ্রক্ষণে বলি দেওয়ার আয়োজন করেছিলেন, আর সেই যজ্ঞের অনতিকাল পরেই অশীতিপর জমিদারের পত্নী অন্তঃসত্ত্বা হয়েছিলেন। আবার পূর্ববঙ্গের বিক্রমপুরের এক স্থানীয় বণিকের জন্য নিজস্ব বাহিনী নিয়ে টানা 30 রাত অতিবাহিত করেছিলেন বণিক গৃহে। সেখানে অষ্টপ্রহর চলেছিল পুত্রেষ্টি যজ্ঞ। মোট কথা, বীর্যের যোগ না থাক, ট্যাকের জোর তো আছে মা ভই, পুত্র সন্তান তবে হবেই। তা যিনি মা লক্ষ্মীর এমন বরপুত্র, তার নামে অপবাদ তো থাকবেই। অনেকেই তার বা তার শিষ্যদের নামে চারিত্রিক অপবাদ দেয়। ধনা পণ্ডিতের কানে সেসব আসে, কিন্তু তিনি প্রতিক্রিয়াশীল নন, কেবল মিটিমিটি হাসেন আর তামাক সেবন করেন। নবকিশোর দত্ত তার এক মোসাহেবের কাছে ধনঞ্জয় পণ্ডিতের নাম দর্শনে কাল বিলম্ব না করে উপস্থিত হয়েছিলেন তার কাছে। ধনঞ্জয় পণ্ডিতের নিবাস বর্ধমানের কালনায়। তিনি অভিজ্ঞ মানুষ, প্রথমেই বিপরীত দিকে থাকা মানুষটিকে মেপে নেন, বরং ভালো মাপেন অর্ধ বলকে, তারপর সেই মতো নিদান হাঁকেন। নবকিশোর দত্তর ক্ষেত্রে ধনঞ্জয় পণ্ডিত পুষ্টি বিচার করে প্রথমে কিছু খোলসা করেননি, শুধু গম্ভীর কণ্ঠে বলেছিলেন, বৃহস্পতি যতই তুঙ্গে বিরাজমান হোক না কেন, নবকিশোর দত্তর পুত্রভাগে শনিদেব নাকি সেন দৃষ্টিতে তাকিয়ে আছেন। নবকিশোর দত্ত শুনে কিছুক্ষণ বিস্মিত হয়ে মুখ হয়েছিলেন, তারপরে কাল বিলম্ব না করে ঝাঁপিয়ে পড়েছিলেন ধনা পণ্ডিতের পদমূলে। ওসব আমি কিছু জানি না পণ্ডিত মশাই, আপনি টিকালজ্ঞ, আপনাকে আমায় উদ্ধার করতেই হবে, নইলে মরার পর নরকে গিয়ে ডান্ডা খাবো নাকি? ধনা পণ্ডিত নামাবলীটা গায়ে আরো ভালো করে জড়িয়ে নিয়ে বলেছিলেন, আমি উদ্ধার করার কেউ নইনি দত্তমশাই। আপনার পুত্র সন্তান লাভ সত্যিই কঠিন, অসম্ভবই বলা যায়। আজ্ঞে, কোনো উপায় কি নেই পণ্ডিত মশাই? কাতর নয়নে চেয়েছিলেন নবকিশোর দত্ত। ধনা পণ্ডিত কিছুক্ষণ নিশ্চুপ ছিলেন, তারপর নিজের সুদীর্ঘ ব্রহ্মশিখাটিকে বাতাসে দুলিয়ে বলেছিলেন, একটা উপায় আছে, কিন্তু সে বড় কঠিন। আপনি কি পারবেন? নবকিশোর দত্ত অন্ধকারে ম্লান করে প্রদীপ শিখা দেখে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন, পারবো পারবো পণ্ডিত মশাই, আপনি শুধু বলুন কি করতে হবে, যত খরচ হয় হোক। খরচের প্রশ্ন নয়, ধনা পণ্ডিত বলেছিলেন, আমার কাছে যারা আসে তারা খরচের তোয়াক্কা করে না, তা আমি জানি। প্রশ্ন হলো সমাজের, সামাজিক ভয়ে, সেই চাপ সামলাতে আপনি কি পারবেন? সামাজিক চাপ? নবকিশোর দত্ত একটু থমকে গিয়েছিলেন ধনঞ্জয় পণ্ডিতের কথা শুনে। নবাবের কল্যাণে মিটিয়াবুরুজে চিড়িয়া সাপ্লাই করে তার রোজগার বেশ ভালো, সঙ্গে ডিপোর ব্যবসাতেও আরকাঠিরা ভালো কাজ করছে, এছাড়া খুচরো ব্যবসাগুলো তো আছেই। ধনা পণ্ডিত যদি 1000-2000 টাকারও কোনো যোগ্য বলেন, নবকিশোর দত্ত পিছুপা হবেন না। কিন্তু সামাজিক চাপ বলতে কি বলতে চাইছেন ইনি? আপনাকে একটা বিবাহ করতে হবে। নবকিশোর দত্ত কিছুই বুঝতে পারেনি। বিয়ে করতে হবে, এটা আবার কোনো বড় কথা হলো নাকি? সে তো চাইলেই করে ফেলা যায়। প্রতি মাসেই কোনো না কোনো কন্যাদায়গ্রস্ত বন্ধবণিক পিতা এসে করজোড়ে দাঁড়ায় তার সামনে। কিন্তু তৃতীয় পক্ষ পর্যন্ত এগোনোর পর নবকিশোর ওদিকে আগ্রহ হারিয়েছেন। কাজের কাজ কিছুই হচ্ছে না, কেবল ঘরে সতীন বাড়ছে। আরো বিবাহ করা হচ্ছে, দুটো মেয়ে মানুষ বাধা রাখা ভালো, ঝুট ঝামেলা কম, বাড়িতে ক্যাচর ম্যাচরে ঝঞ্ঝাট নেই। সে আর এমন কি কথা পণ্ডিত মশাই, যবে বলবেন তবেই পাজি দেখে। ধনঞ্জয় বাক্যবাকে নবকিশোর দত্তকে তখন আর অন্ধকারে না রেখে পুরো বিষয়টা খোলসা করেছিলেন। যে কোনো কন্যা হলে চলবে না, তিনি যদি 10ম বর্ষিয়া একটি কুলীন ব্রাহ্মণ তনয়াকে বিবাহ করেন তবেই পুত্রলাভের সম্ভাবনা রয়েছে। নবকিশোর দত্ত শুনে কুলীন ব্রাহ্মণের মেয়ে? আমি তো বেনে, আমার সঙ্গে বিয়ে দিতে কোন মেয়ের বাপ রাজি হবে? যদি কেউ সম্মত না হন, তবে আপনারও কন্যার নরকযাত্রা কেউ আটকাতে পারবেন না দত্তমশাই। ক্ষীরের পুলির মতো মিষ্টি সুরে বলেছিলেন ধনা পণ্ডিত। তবে বিবাহ করলেই হবে না অবশ্য, তারপর কি কি করণীয় তা আমি যথাসময়ে বলবো। দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আপাতত একটি সুলক্ষণা কন্যার সন্ধান করুন, পেলে আমায় সংবাদ প্রেরণ করবেন। আজ এই পর্যন্তই। নবকিশোর দত্ত মোটা দাগের লোক, সারা জীবন অর্থ উপার্জন ছাড়া কিছু বোঝেননি। জৈবিক চাহিদা তো সব প্রাণীরই থাকে, সেই কারণে 3টি বিবাহ করেছে, 2জন রক্ষিতাও রেখেছে, কিন্তু ওই পর্যন্তই। নারী পুরুষের সম্পর্কের মাঝে যে শারীরিক চাহিদা ছাড়াও মানসিক ভাব আদান প্রদান সম্ভব, তা কোনোদিনও এই গন্ধবনী প্রৌঢ়ের মাথায় আসেনি। মেয়েদের তিনি তার রপ্তানির জন্তুদের মতো পণ্য ভাবেন, তাই এতগুলি নারীর সংস্পর্শে নিয়মিত থাকা সত্ত্বেও সকলেই তার শয্যাসঙ্গিনী হয়ে রয়ে গিয়েছে।
ধর্মসম্মানী কেউই হয়ে উঠতে পারেনি, কিন্তু কুলীন বামুনের মেয়ে। যদি কোনো কন্যার সেতী বা বিকলাঙ্গ জাতীয় কোনো প্রতিবন্ধকতা থাকে, সেক্ষেত্রে গোপনে তার দরিদ্র পিতাকে যথোপযুক্ত উৎকোচ দিয়ে হয়তো এই অসামান্য বিবাহ করা সম্ভব। ওই একই পদ্ধতিতে সমাজেরও মুখনায় বন্ধ করা গেল। কিন্তু পণ্ডিত মশাই আরেকটি শর্ত জুড়েছেন, সুলক্ষণা অর্থাৎ খুঁতহীন। তেমন মেয়ে নবকিশোর দত্ত কোথায় পাবে, যার বাপ বেনের হাতে মেয়েকে দিয়ে নিজের জাত খোয়াবে? উপায় বাদলালো গণেশ। নবকিশোর দত্তর অষ্টপ্রহরের মোসাহেব, তার প্রভাব নবকিশোর দত্তর জীবনে অসীম। শহরে কোথায় ভালো কবিগানের লড়াই হচ্ছে, কোন বেশ্যার বাঁশের মতো সরু কোমরের ঝোলকে ঘায়েল হয়ে পড়েছে বড় বড় রাজা মহারাজ, কিংবা কোথায় গুলগুলি লড়াইয়ে মুরমুরকির মতো পয়সা হারাচ্ছে ধনীর পুত্র, সংবাদ সব সংবাদই গণেশের মারফত কানে এসে পৌঁছায় নবকিশোর দত্ত। নিজের হরেক রকম ব্যবসার ক্ষেত্রেও গণেশের সঙ্গে নানা বৈষয়িক আলোচনা করেন তিনি। লোকে অবশ্য বলে নবকিশোর দত্তর মোসাহেবি করার চেয়ে তার মাথায় কাঁঠাল ভেঙে নিজের আখের গুছিয়ে দিনে দিনে গণেশের আঙুল ফুলে কলা গাছ হচ্ছে। তার দেশের সম্পত্তিও নাকি জাদু বলে দিন দিন বর্ধিত হচ্ছে। তা সে যাই হোক, লোকের কথায় আর কবে কোন বড় মানুষে কান দিয়েছে। লোকজনের কাজই হলো বড় মানুষদের কেচ্ছা শুনে হামলে পড়া। সেদিন দীপর গোল ঘরে বিশেষ কেউ ছিল না। নবকিশোর দত্ত বিমর্ষ মুখে উদাস নয়নে মদ্যপান করছিলেন। নাতিদীর্ঘ গেলাসে তা বোতল থেকে ঢেলে ঢেলে দিচ্ছিল গণেশ। দীপর প্রহরীদের প্রধান রামবিলাস একটু আগেই এসে আজকের সংবাদ দিয়ে গিয়েছে। বিশেষ কিছু সংবাদ নেই, সবকিছু হিসাব মতোই চলছে। প্রহরীদের কড়া নজরদারিতে কোনো গিরমিটওয়ালা ট্যাফও করেনি। খাওয়া দাওয়া থেকে শুরু করে অন্যান্য কাজ সব মিটেছে নির্বিঘ্নে। নবকিশোর দত্তর গোমাস্তা মধুসূদন তারপর কিয়ৎক্ষণ ধরে লম্বা ফিরিস্তি শুনিয়েছেন যে আগামী সপ্তাহে যে জাহাজ বন্দর ছাড়বে তাতে কোন কোন গিরমিটকে পাঠানো হবে, দিয়েছে সাপ্তাহিক পাওনা ঘণ্টার হিসেবও। নবকিশোর দত্ত সেসবই শুনেছেন অন্যমনস্ক হয়ে। গণেশ সেসব লক্ষ্য করে বলেছিল, পুজোর দেখি আজ সারাদিন আকাশ পাতাল ভেবেই চলেছেন, কিছুতেই মন নেই। কি করবো গণি, তুই তো সবই জানিস, একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন নবকিশোর দত্ত। পণ্ডিত মশাই যদি এর চেয়ে হাজার মন ঘি দিয়েও জাগযোগী করতে বলতেন, চেষ্টা চরিত্রের করে দেখতুম। খুঁতো মেয়ে হলেও একটা কথা ছিল, তাও হবে না। এমন সব শর্ত দিচ্ছেন যে আমাকে নরকে গিয়ে ডান্ডার বাড়ি খাওয়া ছাড়া কোনো রাস্তা নেই। গণেশ অম্লান মদনে গেলাসে আরেক বস্তা মদ ঢালতে ঢালতে বলেছিল, তা আপনি যদি ইচ্ছে করে ডান্ডা খেতে চান, কে কি করবে কর্তা? মানে আমি ইচ্ছে করে চাইছি? রক্তবর্ণের চাটুকারের দিকে তাকিয়েছিলেন নবকিশোর দত্ত। তুই জানিস আমি ধনা পণ্ডিতকে কতভাবে অনুরোধ করছি? অন্যদের বেলা ছাগ বলি, আমার বেলা এমনতর কঠিন আদেশ কেন, তাও জিজ্ঞেস করছি। উনি তেলেবেগুনে জ্বলে উঠলেন, বললেন, হরিণ ঘাস খায়, তাই বলে সিংহকে তুমি ঘাসের আংটি ধরিয়ে দেবে দত্তর্প? হক কথাই তো বলেছেন পণ্ডিত মশাই। আপনি হলেন গিয়ে পশুরাজ সিংহ, নরকের চিড়িয়াখানার সবচেয়ে বড় সিংহটার মতো বটে। তুই তবে আমার নরকবাস কামনা করছিস? গণেশ আধ বিগত জিভ বের করে বলল, ছি ছি কর্তামশাই, আপনার নুন খাই আর আপনারই খেতে চাইবো, তেমন মানুষ আমি যে নই, তা আপনি জানেন। আমি বলতে চাইছি, উপায় আপনার চোখের সামনেই রয়েছে, আপনি শুধু দেখতে পাচ্ছেন। নবকিশোর দত্ত ভ্রু কঞ্চিত করে বলেন, মানে? দৈবক্রমে ওই সময় গোলঘরের বাইরের প্রশস্ত উঠোনে পরিষ্কার করছিলেন ব্রহ্মময়ী। সেদিন তার ভাগ্যে পড়েছিল সেই কাজ। গণেশ সেদিকে এক ঝলক তীর্যক দৃষ্টি ফেললে মালিকের দিকে তাকে ইশারা করতেছিল। যেমন মা তেমন মেয়ে, কুলীন বামুন, সুন্দরীও বটে, বয়সও ওই 10 বছর। কর্তা এরপরেও বলবেন উপায় নেই? নবকিশোর দত্ত গণেশের দৃষ্টি অনুসরণ করে তাকিয়েছিলেন বাইরের দিকে। ব্রহ্মময়ীকে তিনি চিনতে পারেননি। গণেশ যে ব্রহ্মময়ী কন্যা অপলার কথা বলছে, তাও তিনি বুঝে উঠতে পারেনি। প্রতি সপ্তাহে আরকাটিরা গোটা দেশ থেকে নানা জাতের লোক ধরে আনছে, তারা কয়েকদিন থাকছে, তারপর জাহাজে উঠে পাড়ি দিচ্ছে ভিন দেশে। এইসব পরিচয়ীদের প্রত্যেককে চেনা সম্ভব নাকি? তিনি কিছু বলার আগেই গণেশ সহজ করে বুঝিয়ে দিয়েছিল গোটা বিষয়টা। নবকিশোর দত্ত পুরোটা হৃদয়ঙ্গম করে চুপ করে গিয়েছিলেন। কিছুক্ষণ মৌন থাকার পর দুপাশে মাথা নেড়ে বলেছিলেন, না, এটা সম্ভব নয়। কেন? নবকিশোর দত্ত বলেছিলেন, এরা আমার ব্যবসার মূলধন। মূলধনকে মোটা মুনাফায় বেচা যায়, কিন্তু তার সঙ্গে সংসার করা যায় না। গণেশ শুনে চুপ করে গিয়েছিল, আর কিছু বলেনি। কিন্তু কয়েকদিন পর সব শুনে মোক্ষম উত্তর দিয়েছিলেন ধনঞ্জয় পণ্ডিত নিজে। আপনি সংসারের চেয়েও মহৎ একটি কারণে বিবাহ করবেন দত্তমশাই, পুত্রার্থে। পুত্র সন্তান লাভের তুলনায় সংসার বা স্ত্রী অনেক তুচ্ছ একটি বিষয়। নবকিশোর দত্ত তবুও মৌন হয়ে থাকেন। মেনে নিতে পারেন না পণ্ডিতের যুক্তি। উপপত্নী যাকে খুশি রাখা যায়, তার জাত ধর্ম বিচার
সমাজ করে না, কিন্তু কুলবধূ হতে গেলে অনেকগুলি নির্ণয় এসে পড়ে। পাত্রীকে শুধু সুন্দরী সুলক্ষণা হলেই হয় না, হতে হয় বিশুদ্ধা। যে মেয়েকে আর কাঠি তুলে এনেছে সে নিজের বাসভূমি থেকে হয়তো 7 ঘাট ঘুরে ডিপোয় এসেছে, তার শুদ্ধতা নিয়ে সন্দেহ আছে। ধনঞ্জয় পণ্ডিত অকস্মাৎ একটি অপ্রাসঙ্গিক প্রশ্ন করেন, আপনি কবি বিজয়গুপ্তের মনসামঙ্গল পড়েছেন? বন্ধবণিক চাঁদ সদাগরের উপাখ্যান? পড়িনি, তবে চাঁদ সদাগরের পালাটা জানি। সতীলক্ষ্মী বেহুলার স্বামীকে ভেলাই করে স্বর্গে নিয়ে গিয়ে বাঁচিয়েছিল। উত্তর দেন নবকিশোর দত্ত। তবে তার পুত্রলাভের সঙ্গে মনসামঙ্গলের সম্পর্ক কি, তা তিনি শত ভেবেও বের করতে পারেন না। দেবী মনসা চাঁদ সদাগরের 6টি পুত্র প্রাণনাশ করার পর লক্ষিন্দর জন্মে চাঁদ সদাগরের পত্নী সনকার গর্ভে। লক্ষিন্দরের বিবাহ চাঁদ সদাগর স্থির করেন উজানিনগরের ব্যবসায়ী সাহেবেনের কন্যা বেহুলার সঙ্গে, অর্থাৎ নিজের ব্যবসায়িক সতীর্থের কন্যার সঙ্গে। ধনঞ্জয় পণ্ডিত স্থির দৃষ্টিতে তাকালেন নবকিশোর দত্তর দিকে। আপনিও তো গন্ধবণিক, চাঁদ সদাগরেরও উত্তর পুরুষ। আপনার মতো গো ধরলে তো বেহুলার সঙ্গে লক্ষিন্দরের বিবাহ হতো না, আর স্বর্গ থেকে কেউ লক্ষিন্দরকে ফিরিয়েও আনতো না। নবকিশোর দত্ত চুপ করেছিলেন। ধনঞ্জয় পণ্ডিত বললেন, আপনার ইতিমধ্যেই 3টি সহধর্মিণী, যারা কেউই গর্ভধারণ করতে পারেননি। আপনার বয়স এখনো 50 অতিক্রম করছে। এতকাল যা হয়নি, এখন তা হওয়ার সম্ভাবনা দিন দিন হ্রাসমান। বয়সের সঙ্গে পুরুষের ঔরস ক্ষমতা হ্রাস পায়। তবুও আমি আপ্রাণ চেষ্টা করব, আর সেই জন্যই একটি ব্রাহ্মণ গর্ভ নিতান্তই প্রয়োজন। এরপর আর তর্ক সভা পায় না। গোমাস্তা মধুসূদন সব ব্যবস্থা করে দিয়েছিল। কৃষ্ণসুন্দরদের জাহাজে উঠতে এখনো 10 দিন মতো বাকি। এই সুযোগে আজ অপলাকে নিজের চোখে দেখে গেলেন ধনঞ্জয় পণ্ডিত। না, কন্যা সুলক্ষণাও বটে। জবনদোষ আপন পিসির বলাৎকার। ডিপোয় বসবাসে এইসবের জন্য শুদ্ধিকরণ করে নিলেই চলবে। কর্তার ইচ্ছায় কর্ম। বিবাহে কন্যার পিতার অনুমতি অপ্রয়োজনীয়, কারণ পিতা নিজেই যখন দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ, তিনি সম্প্রদান করার কেউ নন। অমোঘ বিধান ধনা পণ্ডিতের। কৃষ্ণসুন্দর তার জ্যেষ্ঠা কন্যাটিকে বিদুষী করে তুলতে চেয়েছিলেন অপলা শিক্ষিকা হোক। সেই জন্য চেয়েছিলেন শিক্ষার আলো ছড়িয়ে দিক শিশুদের মধ্যে। সেই জন্য চেয়েছিলেন মুক্তপনা কোনো ঘরে তাকে বিবাহ দিতে। তার সেই স্বপ্ন ধূলিধূসরিত হয়ে গেল। মাত্র 10 বছর বয়সে অপলার বিবাহ হলো পঞ্চশর্ধ বণিক নবকিশোর দত্তর সঙ্গে। অসবর্ণ বিবাহ ও জানাজানির ভয়ে এড়ানোর জন্য ব্রাহ্মণকে মোটা প্রণামী ধরে দিতে হলো নবকিশোর দত্তকে। বিপর বিয়ে বলে কথা, বন্দিরাই বরযাত্রী, বন্দিরাই কনেযাত্রী, না হলে পাটিপত্র, না হলে দধিমঙ্গল, না হলে পানখিল। নম নম করে গাত্র হরিদা 7 পাক শুভদৃষ্টি ও শ্রীদর্দান, হয়ে গেল বিবাহ। নামমাত্র সম্প্রদানটুকু ছাড়া কৃষ্ণসুন্দর আর কোনো দায়িত্বই পালনের অধিকার পেলেন না। বিবাহান্তে নবকিশোর দত্তর পালকিতে ওঠার আগে এক মাথা সিঁদুর নিয়ে অপলা কেঁদে কেঁদে মায়ের পরনের শতচ্ছিন্ন জীর্ণ কাপড়টি ভিজিয়ে ফেলল। ব্রহ্মময়ী ও ভুবনমণি দুজনের ক্রন্দন ঢাকা পড়ে গেল দত্তবাড়ি থেকে আসা নহবতের আওয়াজে। রায়গুণাকর ভারতচন্দ্রের ভাষায় বলতে গেলে তখন বাঙালি বধূর চারিদিকে শুধুই শাশুড়ি রাগিনী, ননদী বাঘিনী, সতীনী নাগিনী বিষের ভরা। ঠিকই তাই, সতীনে ভরা বৈষয়িক বণিক পরিবারের বধূরা তখন শিক্ষার আলো তো দূরস্থ, সূর্যের আলোটুকুও পেত না। অপলাও তেমনি নবকিশোর দত্তর ডিপো থেকে গৃহে পা রাখলো অসূর্য স্পর্শা অবরোধ বাসিনী হয়ে জীবন কাটানোর জন্য। আপাত দৃষ্টিতে সে দাসত্ব থেকে মুক্তি পেল বটে, কিন্তু আসলে প্রবেশ করল জীবনভর দাসত্বের ঘূর্ণাবর্তে। নবকিশোর দত্তকে পুত্রবান করার জন্য অচেনা পুরুষের হাতে ক্রমাগত বলাৎকৃতা হতে, শুধুমাত্র পুত্রার্থে। বিবাহের আগের দিন পর্যন্ত কৃষ্ণসুন্দরের শত অনুরোধে উৎকোচের লোভেও তাকে ব্রহ্মময়ীর সঙ্গে দেখা করতে দেওয়া হলো না। দম্পতির সাক্ষাৎ হলো মেয়ে বুক খালি করে চলে যাওয়ার পরের সন্ধ্যায়। তখন গোটা ডিপোয় ক্লান্তির নিস্তবতা। ব্রহ্মময়ী একটা পিদিম নিয়ে এসেছিলেন, চোখে এক ফোঁটা জল ছিল না। আদিম অরণ্যের ভেতর প্রকৃতির কোলে সযত্নে লালিত কোনো জলপ্রপাত থেকে সমস্ত জলরাশি এক মুহূর্তে নিরুদ্দেশ হয়ে গেল কল্লোলিনী জলপ্রপাতের সে হাড়গোড়া পাঁজর বের করা বৃষ্টি কাঠামোটা বেরিয়ে পড়ে। তেমনই যেন ব্রহ্মময়ীকে লাগছিল। কোটরগত চোখ, শুষ্ক ত্বক, কণ্ঠ বেরোনো ভগ্ন দেহ। দুজনে মুখোমুখি অনেকক্ষণ দাঁড়িয়ে তালাবদ্ধ গোলঘরের পাশে নির্জন বারান্দায়। দুজনের মনেই অবিরাম রক্তক্ষরণ হয়ে চলেছে। দুজনেরই বুকে কান্না জোয়ারের স্রোতের মতো ঝাঁপিয়ে পড়ছে তীরে, অথচ কারুর চোখে একখানা অশ্রুবিন্দু নেই। নিদারুণ আগতে তা যেন শুকিয়ে গেছে। অনেকক্ষণ পর কৃষ্ণসুন্দর কম্পিত কণ্ঠে বললেন, এই কটা দিনে কত কি হয়ে গেল বলো তো কৃষ্ণ। আমাদের মেয়েটা চিরকালের মতো শেষ হয়ে গেল। পিদিমের ম্লান আলোয় ব্রহ্মময়ী কেঁপে উঠলেন। বিবাহের অব্যবহিত পরে কৃষ্ণসুন্দর বলেছিলেন, তোমার নামটা এমন, ছোট করে কিছু ডাকতেও পারবো না।
ব্রহ্ম বলে তো আর ডাকা যায় না, তাই আমার নামের সঙ্গে তোমার নাম মিলিয়ে নতুন নাম দিলাম কৃষ্ণা। নেহাতি নবদাম্পত্যের অনুরাগের কথা, তারপর ওই নামে সেভাবে স্ত্রীকে ডাকেননি কৃষ্ণসুন্দর, কিন্তু মনের গভীর অন্তরালে নিশ্চয়ই এই সম্বোধন ঠিকই লুকিয়েছিল, তাই নিজের এই প্রচণ্ড দুঃখের দিনে তা বেরিয়ে এলো। ব্রহ্মময় ধরা গলায় বললেন, মেয়েটা সবে 10-এ পড়েছে, আমাদের ঘরে এত তাড়াতাড়ি শ্বশুর ঘরে পাঠায় না। 8-9-এ বিয়ে হয়ে থাকলেও নিরাগমন হয় 13-14-য়। তুমি বলেছিলে অশুভ নয়, শুভই যেতে, কিন্তু তা হলো কোথায়? কৃষ্ণসুন্দর ভাঙা গলায় বললেন, ধৈর্য হারিও না কৃষ্ণা। মহাভারতে পঞ্চপাণ্ডবকে কত বছর দুর্যোধনের অত্যাচার সহ্য করতে হয়েছিল চিন্তা করো। শকুনের কপট পাশা খেলায় রাজ্য হরণ থেকে শুরু করে দ্রৌপদীর বস্ত্রহরণ, 12 বছরের অজ্ঞাতবাস, কিন্তু শেষের তো শুভ শক্তিরই জয় হয়েছিল। শ্রীকৃষ্ণের থেকে 3 লক্ষ অক্ষয়িনী নারায়ণী সেনা নিয়েও দুর্যোধন জিততে পারেনি কুরুক্ষেত্রের যুদ্ধে। ঈশ্বর হয়তো আমাদেরও এখন তেমনই পরীক্ষা নিচ্ছেন, পঞ্চপাণ্ডবের মতো। ব্রহ্মময় কোনো উত্তর দিলেন না। কৃষ্ণসুন্দর ভেতরে ভেতরে ছটফট করছেন। গত কয়েকদিন ধরে অনেককে অনুরোধ উপরোধ মনোভাবে এই ডিপো থেকে বেরিয়ে মেয়েকে বাঁচানোর জন্য কেউ সম্মতি দেয়নি। থানা পুলিশ করেও লাভ নেই। নবকিশোর দত্তর মতো এজেন্টরা অর্থ দিয়ে সবাইকে কিনে রাখে, আর ইন্ডেন্টার তো এখন বৈধ। এখানে আসার সঙ্গে সঙ্গে বলপূর্বক কৃষ্ণসুন্দরকে দিয়ে স্বেচ্ছায় আগমনের স্বাক্ষরও ওরা করিয়ে নিয়েছে। অনেক ভেবেছেন তিনি, কোনো কুল কিনারা করতে পারেননি। অবশেষে একটা উপায় বের করেছেন, তাতে সাফল্য আসুক না আসুক সর্বোত্তম চেষ্টা তিনি করবেনই। দ্বারকার সঙ্গে একবার যোগাযোগ করার চেষ্টা করছে কৃষ্ণা, তার দয়ার প্রাণ, মেয়ের দুর্দশা নাকি সে দেখতে পারে না। আমাদের এত বড় দুর্যোগে সে হাত বাড়াবে। সব লিখে তোতারামকে দিয়ে গোপনে চিঠি পাঠিয়েছি তাকে। ব্রহ্মময়ী প্রথমে বুঝতে পারলেন না, বললেন, দ্বারকা? কে দ্বারকা? কৃষ্ণসুন্দর বললেন, আমার মায়ের সেই রাঙা দিদির কথা মনে নেই? দুঃসম্পর্কের আমরা রাঙা মাসিমা বলতুম, যার বিয়ে হয়েছিল পূর্ববঙ্গের বিক্রমপুরে। সেই যে দিনই হেঁটে পুরী গিয়েছিলেন, কারুর বারণ শোনেননি। ব্রহ্মময়ী এবার চিনতে পারলেন, হ্যাঁ, রাঙামাসিকে মনে আছে। ভুবনমণির বিয়েতে শেষে এসেছিলেন। ফর্সা টুকটুকে গড়ন, মুখে পানের খিলি, চোখ দুটো লাল, মুখে হাসি লেগেই থাকতো। সেই রাঙামাসির ছেলে দ্বারকা, আমাদের চেয়ে সামান্য ছোটই হবে। যেমন জেদি মা তেমন জেদি ছেলে। সে তো এখন কলকাতাতেই থাকে। তার বউ প্রথম মেয়ে যে বিয়ে পাশ করেছে, এখন মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছে। আমি এত কিছু জানতুম না। আমার ঘরে একটা ছেলে থাকে, নাম বিনয়, একটু আধটু লেখাপড়া শিখেছিল। সে দ্বারকা রীতিমতো ভক্ত, যেখানে যে লেখা পায় গোগ্রাসে গেলে সেই বলল। কৃষ্ণসুন্দর বললেন, ব্রাহ্মণ ঘরে মেয়ে ডাক্তারি পড়ছে, সাময়িক হলো শোকের কথা বিস্মৃত হলেন ব্রহ্মময়ী। কি বলো গো? বন্ধুরা, আজকে আমি এখানে শেষ করছি। কোথায় ভুবনমণিকে তারা বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছিল, আজকে তারাই ভাগ্যের বিপর্যয়। আমি আবার খুব, তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমার জন্য টাটা।